আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটি দ্রুতই তুলে নেয়ার বিষয় নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং আওয়ামী লীগের সঙ্গে পল কাপুরের এবারের সফরের এক ধরনের সংযোগ এটি চূড়ান্ত করতে হয়তোবা ভারতেরও বা ভারত সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের দুতিয়ালির কাজ চলছে। পল কাপুর ঢাকায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে তারা কথা বলবেন? আমাদের কাছে তথ্য, ভেরিফাইড তথ্য রয়েছে, নির্বাচনের পর আগে আওয়ামী লীগের ঢাকাস্থ যারা এখনো জেলে নাই সেরকম নেতৃবৃন্দের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল থেকে তারা সাক্ষাৎ করেছে, দেখা করেছে, কথা বলেছে। আওয়ামী লীগের সাথে তারা যোগাযোগ করবে, আওয়ামী লীগের সাথে দেখা করবে। যদি দেখা করে, যে আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দের সাথে তারা যোগাযোগ করবেন, তারা কারা? আপনি কি ইঙ্গিত করার চেষ্টা করছেন যে দিল্লি, উনি তো ঢাকায় যাওয়ার আগে দিল্লিতে গিয়ে অবস্থান করেছিলেন 2 দিন, আমি পল কাপুরের কথা বলছি, আপনি কি সেখানে কোনো ইঙ্গিত করছেন? এমন একটি পূর্বাভাস আমার কাছে আছে এবং যদি সেই তথ্য সত্য হয় তাহলে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে তার অনানুষ্ঠানিক আলোচনাটা সম্পন্ন হতে পারে এবং দৃশ্যমান আলোচনার বিষয়টি যদি পল কাপুর বা মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন দূতাবাস ঢাকা তারা যদি মনে করে থাকেন যে এটার একটা দৃশ্যমান ডকুমেন্টস অথবা দেশবাসীর কাছে তারা একটা তাদের এই সফরের একটা গুরুত্বপূর্ণ অংশে আওয়ামী লীগকেও তারা যুক্ত করেছেন, এমনটি যদি তারা দৃশ্যমান করতে চান, তাদের যদি সেই অভিপ্রায় থাকে, তাহলে ঢাকায়ও আওয়ামী লীগের কোনো প্রতিনিধির সঙ্গে তার বৈঠক হতে পারে এবং সেই প্রতিনিধি দলের সদস্য কে হবেন বা কারা হবেন সেটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিল্লি থেকেই চূড়ান্ত করবেন। রাজনৈতিক বাস্তবতা বা চলমান বিশ্বের বৈশ্বিক সমীকরণের বাস্তবতাটা আমরা দেখি, তাহলে আমরা অনায়াসেই বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো রাষ্ট্র দ্বিপাক্ষিক চুক্তি করে সেখান থেকে শিফট করাটা বলা চলে যে একেবারেই অসম্ভব একটি বিষয়। পল কাপুর মনে করছেন বা মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের সরকার মনে করছেন যে এই চুক্তির বাস্তবায়ন যদি করতেই হয় তাহলে নিশ্চয়ই বাংলাদেশের আওয়ামী লীগের মতো একটি প্রভাবশালী রাজনৈতিক দল, যে দলটি বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতৃত্বদানকারী এবং বলা হয় যে একমাত্র নেতৃত্বদানকারী একটা রাজনৈতিক দল, যার নেতৃত্বে, যে দলটির রাজনৈতিক দূরদর্শিতা, বিচক্ষণতা এবং তাদের মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা সংগ্রামের মধ্য দিয়েই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ পেয়েছে। এই দলটিকে যদি বাইরে রেখে এই চুক্তিগুলোর সঠিক বাস্তবায়ন করতে হয় তাহলে এটি মাঝপথেও থেমে যেতে পারে বা এটি যে কোনো ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে, অথবা আওয়ামী লীগের নেতৃত্বে বা আওয়ামী লীগের দেশপ্রেমিক চেতনার জায়গা থেকে হয়তোবা একটি বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী এই চুক্তির ব্যাপারে প্রশ্ন তুলতে পারে। সেটি একটা বলা চলে যে এক ধরনের বৈরিতা তৈরি হবে। তাই আমার কূটনৈতিক অভিজ্ঞতা এবং সাংবাদিকতার অভিজ্ঞতা দুটো মিলে আমার যেটি মনে হয় যে পল কাপুর আসছেন এ বিষয়টির একটি শান্তিপূর্ণ সমাধান করতে। এবং এ প্রশ্নে আমি বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যে তার সফরের শেষের দিনে দৃশ্যমান কোনো বৈঠক হতেই হবে এই বাস্তবতা নেই, কারণ তিনি এখন দিল্লিতে অবস্থান করছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সহ আওয়ামী লীগের পলিসি মেকার যারা, নীতি নির্ধারক যারা, তারাও কিন্তু দিল্লি, কলকাতায় অবস্থান করছেন। কাজেই পল কাপুরের সঙ্গে আওয়ামী লীগের এই গুরুত্বপূর্ণ আলোচনাটা দিল্লিতেও শেষ হতে পারে এবং সেটি যে দৃশ্যমান হবে, মিডিয়াতে আসবে,
আনুষ্ঠানিকই হতে হবে এমনটি নয়। বাংলাদেশের রাজনৈতিক সহনশীলতা এবং বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে উগ্রবাদ, জঙ্গিবাদ এবং মৌলবাদের যে একটা অভূতপূর্ব একটা আগ্রাসী উত্থান হয়েছে, সেই জায়গাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত শঙ্কিত। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করলেও তারা এখন পর্যন্ত তাদের পলিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে তারা কোনো অবস্থাতেই বিশ্বের কোথাও সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বা মৌলবাদকে প্রশ্রয় দিতে চায় না, এবং এক্ষেত্রে তাদের জিরো টলারেন্স নীতিটাই তারা অনুসরণ করে আসছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দুটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী। একটি হলো GSOMIA, আরেকটি হলো আকসা চুক্তি। এই বিষয়ে গত নভেম্বরে একটি মার্কিন প্রতিনিধি দল ঢাকায় ডক্টর ইউনূস সরকারের সাথে আলোচনা করে। চলতি সপ্তাহে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসেও এ বিষয় নিয়ে বৈঠক হয়। প্রতিরক্ষা সহযোগিতা পল কাপুরের সফরে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে কি? সেই সাথে আবারও আপনার কাছে আমি জানতে চাই যে আপনি এই আলোচনার প্রারম্ভেই শুরু করেছিলেন যে আওয়ামী লীগের সাথে এই পল কাপুরের দেখা হওয়ার সম্ভাবনাই আপনি ব্যক্ত করেছেন। সেই সাথে শাবান মাহমুদ ঠিক একইভাবে উনি তুলে ধরেছেন যে ওনার কাছে যে তথ্য রয়েছে যে হয়তোবা ইতিমধ্যেই দিল্লিতে কোনো ইঙ্গিত হয়েছে বা দিল্লিতে কথা হয়েছে, সেসবগুলো ভেরিফাইড না, কিন্তু উনি উল্লেখ করেছেন। আরেকটি বিষয় এখানে সুস্পষ্ট, এটা আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে আপনাদের কাছে তুলে ধরতে চাই যে আমেরিকা এবং ভারতের যুক্ত স্বার্থ ইন্দো প্যাসিফিক জোনে চায়নাকে ঠেকানো, এটা সম্পূর্ণ ক্লিয়ার। এই জন্যে সেখানে অনেক ধরনের ইন্দো প্যাসিফিক জোনে আমেরিকার নেতৃত্বে বহু ধরনের ছোট বড় জোট রয়েছে। সেখানে ভারতকে প্রায় প্রতিটি জোটেই আমেরিকা রেখেছে, এবং আমেরিকান বর্তমান যে পপুলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রাইম মিনিস্টারকে একদম হোয়াইট হাউসে পাশাপাশি বসিয়ে বাংলাদেশ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন ভারতের সাথে বাংলাদেশের 1000 বছরের সম্পর্ক, এই বিষয়টা প্রধানমন্ত্রী দেখবেন। আপনি কি শাবান মাহমুদের কথার রেশ ধরে আবারও এটা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে বা বর্তমান যে সরকার, এই সরকার নির্বাচিত হওয়ার 12 দিনের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মন্ত্রী, যিনি আবার ভারতীয় বংশোদ্ভূত, যার স্পেশালিটি হলো উগ্রবাদের বিরোধী, যার স্পেশালিটি হলো উগ্রবাদ, সন্ত্রাস, ক্রস বর্ডার সন্ত্রাসবাদ, এই সকলগুলোর উপর ওনার লেখাপড়া, গবেষণা এবং প্রকাশনা বই পর্যন্ত রয়েছে। এক্সকিউজ মি। সেই সাথে আমি ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্টের সাথে উনি হিন্দিতে বলেছেন, যেটা ট্রান্সলেশনে আমরা শুনেছি, যে নরেন্দ্র মোদী ইন্দো প্যাসিফিক জোনে স্পেশালি ভারতের ক্রস বর্ডার উগ্রবাদকে জিরো টলারেন্স, ক্রস বর্ডার উগ্রবাদ তারা সহ্যই করবে না, এবং সেটা ভারতের রাইট ক্রস বর্ডার উগ্রবাদকে প্রতিহত করা, এবং সেই জন্য আমেরিকান সরকারের উনি সহযোগিতাও চেয়েছিলেন। আমার কথা হলো বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে লম্বা বর্ডার, যদি আপনি দৈর্ঘ্যে বলেন, আমরা কি আপনার কাছ থেকে বিস্তারিত যদি শুনতে চাই। শায়লা আহমেদ লোপা। মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, GSO, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, এটা হচ্ছে GSOMIA। এটি একটি তথ্য নিরাপত্তার চুক্তি, সামরিক ও গোয়েন্দা সংক্রান্ত গোপন তথ্য আদান প্রদান ও সুরক্ষা নিশ্চিত করার এই চুক্তি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা নিশ্চিত করার মধ্যে এই বিশ্বস্তযোগ্য এবং তথ্য শেয়ারিং সহজ করার জন্য এই চুক্তিটা করার কথা হয়েছে। এবং আকসা, হ্যাঁ, অ্যাকুইজিশন এন্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট, এটি একটি লজিস্টিক সহযোগিতার চুক্তি, যৌথ মহড়া, প্রশিক্ষণ বা শান্তি রক্ষা মিশনে জ্বালানি, সরঞ্জাম, খাদ্য, সেবা বিনিময় এগুলো করার চুক্তি। জরুরি পরিস্থিতিতে পারস্পরিক সবাই এই সহায়তাটা দিবে। এটা দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিরক্ষা এবং
যেই চুক্তি ইউনুস করেছে সেটা তো করেই ফেলেছে। এই এই ধরনের কোন চুক্তিতেই আওয়ামী মানে শেখ হাসিনা যাননি কখনো। এই যে চুক্তিগুলোর কথা বললাম, এই চুক্তিগুলোতে যে কোনো চুক্তিতে একটা উইন উইন সিচুয়েশন থাকে। আমাদের এই চুক্তিগুলোতে আপনার কি মনে হয় এখানে আমরা কি উইন সিচুয়েশনে কোন ধরনের উইনিং সিচুয়েশনে আছে? যে কোনো চুক্তিতে উইন উইন থাকে বলছেন আপনি, কিন্তু থাকা সমুচীন বলে মনে করেন? থাকে মানে আমি বলতে চাইছি থাকা উচিত। আমি তো আমার স্বার্থ দেখবো। যেমন শেখ হাসিনার ব্যাপারে একটা কথা প্রচলিত ছিল, উনি কখনোই কোনো দেশের সাথে বা কারোর সাথে বসার আগে উনি ফার্স্টে বলতো আমার দেশ কি পাবে, মানে ওনার বাংলাদেশের প্রায়োরিটি আগে, রাইট? মনস্টার ইউনুসের 18 মাসের সরকার তো শেখ হাসিনার করা কোন ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট যে দেশ বিরোধী সেটা কি প্রমাণ করতে পেরেছে? না, সেটা তো পারেইনি, কিন্তু সে সমস্ত কাজ করে গেছে যেটা বাংলাদেশের ইন্টারেস্টকে ক্ষতিগ্রস্ত করে। যেমন এই দুইটা চুক্তির কথা আপনি বলেন, এখানে আমাদের করণীয়টা কি আছে, এখানে আমাদের গেইনটা কি, কিন্তু তারপরে উনি চুক্তিটা করে ফেলেছে। এখন আমরা এই প্রসঙ্গ থেকে একটু সরে যেতে চাই। এই চুক্তি আমেরিকার সাথে কোনো রাষ্ট্র যদি কোনো চুক্তি করে, লজিক্যালি লায়াবল এবং যে এগ্রিমেন্ট হয়ে যাবে সেটার যদি ভিত্তি থাকে, সেটাকে ডিসওবে করার মতো ক্ষমতা আমরা যে এই যে কানাডাতে থাকি সে তারও নাই। ইউ আন্ডারস্ট্যান্ড? এটা যদি মানে চুক্তি না থাকলেও আমেরিকাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা তো এই মুহূর্তে কারো নাই। আমরা তো এই মুহূর্তে কারো নাই। ইটস এ সুপার পাওয়ার, রাইট? সুতরাং এইটাকে বাস্তবায়ন করার জন্য, শুধু এইগুলোকে বাস্তবায়ন করার জন্য পল কাপুর দৌড়ে বাংলাদেশ যাচ্ছেন, দ্যাট আই ডোন্ট থিংক সো। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। এটা একটা হতে পারে, এটা একটা এজেন্ডায় আছে। এজেন্ডাতে তো কত কিছুই থাকে, মিটিং মিনিটসে এজেন্ডাতে অনেক কিছু থাকে না মিটিং এর আগে, এটা একটা এজেন্ডার বিষয়। হ্যাঁ, কথা তো বলবেই, বাট এইটাকে যে প্রায়োরিটি করা, আই হ্যাভ ডাউট। এটা নাম্বার 1। আর নাম্বার 2, আপনি বলেছেন যে আমি কেন আওয়ামী লীগের কথাটা বলছি। শাবান ভাই বললেন আমি নিজেও তো জানি, আমার মাথায়ও তো এই প্রশ্নটা এসছে, আমি নিজেও জানি, আমি নিজেও শুনেছি যে হতে পারে একটা ওইখানে একটা মিটিং হতে পারে, কিন্তু আওয়ামী লীগের মতো একটা দল, এত বড় একটা রাজনৈতিক দল, সর্ববৃহৎ রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলের হাত ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুর দল, সেই দলের কার্যক্রম কেন নিষিদ্ধ থাকবে? কেন এই দলের কার্যক্রম একটা নির্বাচিত সরকার এসে এখনো উঠাচ্ছে না? এই যে একটা ফালতু একটা নির্বাহী আদেশে কলমের খোঁচায় দিয়ে গেল, সেটাকে কেন এটাকে ফিক্স করছে না এই গভর্নমেন্ট? এই প্রশ্নটা কি আমি করছি, পল কাপুররা করবে না? আপনি ফর এক্সাম্পল আপনি ব্যবসা করবেন, আমেরিকা বাংলাদেশের সাথে একটা বিজনেস করবে, বিজনেস করার জন্য এখনো পর্যন্ত আপনারা তিনজন কিন্তু একটা বিষয় ক্লিয়ার করতে পারছেন না, সেটা হলো যে কেন আওয়ামী লীগের কার্যক্রম ফিরিয়ে আনার জন্য পল কাপুর বা ইউনাইটেড স্টেটস আমি ওখানে আসছিলাম আমাকে 2 মিনিট সময় দিন। আপনি আমেরিকা বা যে কোনো দেশ একটা দেশে ব্যবসা করলে সবচাইতে বেশি কোনটা জরুরি? সেই দেশে একটা স্থিতিশীল অবস্থা, স্টেবিলিটি। 17 বছর মহা উন্নয়ন কেন হয়েছে? উন্নয়নের একদম মাইল ফলক মেগা প্রজেক্ট কেন হয়েছে? দেয়ার ওয়াজ এ স্টেবল গভর্নমেন্ট। দেশীয় বিনিয়োগ হয়েছে, ইন্টারন্যাশনাল বিনিয়োগ হয়েছে না? সেই জন্যই তো আমরা উন্নয়ন করেছি। একটা দেশ একটা দেশে বিজনেস করতে যাবে, দেশ আনস্টেবল, তাহলে কি বিজনেসটা হবে? না। ওই দেশ স্টেবল হইতে হবে, পলিটিক্যালি স্টেবল হইতে হবে। একটা বৃহৎ রাজনৈতিক দলকে আপনি এরকম ঝুলন্ত করে রাখবেন, সে মানুষগুলাকে আপনি দমন পীড়ন করতে থাকবেন, এই কান্ট্রি স্টেবল থাকবে? অন দ্য কন্ট্রারি, এমন একটা দল বিরোধী দলে আছে এবং তাদের সাথে যে অ্যাফিলিয়েটেড দলগুলো, তারা উগ্র মৌলবাদী জঙ্গিবাদী গোষ্ঠী। তারা প্রকাশ্যে বলে আমরা আফগানিস্তানের মতো শরিয়া আইন চাই, আমরা এই চাই, আমরা ওই চাই, আমরা হিজবুত তাহরীর, মেয়েরা ঘরে থাকবে, বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে চাই। ভয়াবহ সব তথ্য অলরেডি 18 মাসে দিয়ে দিয়েছে ইনফরমেশন। আপনার কি মনে হয় এরকম একটা আনস্টেবল কান্ট্রিতে কে বিজনেস করবে?
কার ইন্টারেস্ট ওখানে হবে? এই স্টেবিলিটিটা তখনই আসবে। কিন্তু আমেরিকার ইন্টারেস্ট কেন আওয়ামী লীগকে ফিরানো, সেটা বলুন। সেটাই তো বললাম, আপনাকে যদি কান্ট্রিকে স্টেবল না করতে হয়, কোনো কান্ট্রি তো ওখানে বিজনেস করতে পারবে না। ওনারা যে এত চুক্তি করছে, এত কিছু করছে, সেটার তো একটা ফল নিয়ে যেতে হবে তাদেরকে। সেটার জন্য এই রাষ্ট্রটার একটা স্থিতিশীলতা দরকার, এবং সেটার জন্য পলিটিক্যালি স্টেবিলিটি দরকার। আপনি একটা রাজনৈতিক দলকে আপনি বাইরে রেখেছেন, নির্বাচনে আসতে দেননি, তাদেরকে কোনো কার্যক্রম করতে দিচ্ছেন না, তাদেরকে দমন পীড়ন করছেন, এবং এটাতে কি হবে? একটা পাল্টা চাপ। এবং সেই সুযোগ নিয়ে একটা জঙ্গিবাদী উগ্র মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে অস্থিতিশীলতা করতেই থাকবে।